শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তোমরা বাসায় এসে পড়াশোনা করছো নিয়মিত, এটাই আশা করি। তো আজকে আমি এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মিলন কুমার রায়, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা শাখা, উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়, ঝালকাঠি। তোমরা জানো, উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয় বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী বিদ্যালয়। এই বিদ্যালয়টি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নামকরণ করেছেন। তার নাম অনুযায়ী এই স্কুলটির নাম হয়েছে উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়। তো উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের কবিগুরু নাম দেওয়ার কারণে আমরা শিক্ষক হিসেবে এবং তোমরা শিক্ষার্থী হিসেবেও আমরা গর্বিত। উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান, অনলাইন পাঠদান নিয়মিত আমরা চালিয়ে যাচ্ছি এবং তারই ধারাবাহিকতায় আজকের তোমাদের আমি লেনদেন বিষয়, হিসাব বিজ্ঞান, নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের লেনদেন অধ্যায়ের উপর তোমাদের আলোচনা করব এবং এই অধ্যায় থেকে আমরা যে বিষয়গুলো শিখব সেগুলো হলো লেনদেনের ধারণা, লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য, লেনদেন চিহ্নিতকরণ, হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব, ব্যবসায়িক লেনদেনের উৎস দলিল, এই সমস্ত বিষয়গুলো আমরা তোমাদের আলোচনা করব। তার আগে তোমরা একটা জিনিস শিক্ষার্থীরা খেয়াল রাখবে যে বর্তমানে মাদক একটা ভয়াবহ রূপ ধারণ করেছে। তো তোমরা শিক্ষার্থী হিসেবে এই মাদক দ্রব্য থেকে অবশ্যই দূরে থাকবে এবং এই মাদক দ্রব্যের কাছাকাছি যে সকল বন্ধু তোমাদের আছে তাদের কাছ থেকে তোমরা দূরে থাকবে। এর কুফল সম্পর্কে তোমরা জানো, মাদক একটি দেশকে ধ্বংস করে দিতে পারে, একটি পরিবারকে ধ্বংস করে দিতে পারে। তাই মাদক থেকে আমরা সবসময় দূরে থাকব। আজকের আমি মূল আলোচনায় যাব, সেটা হচ্ছে লেনদেন সম্পর্কে আমরা আগে একটু আলোচনা করি, এরপরে আমরা পাঠ্য বইয়ের অনুশীলনীর 5 নং সৃজনশীল প্রশ্নে যাব। তো হিসাব বিজ্ঞানের যে মূল জিনিসটা সেটা হচ্ছে লেনদেন মানে একটা জিনিস নেয়া এবং দেয়া। তো এই লেনদেন কিভাবে হয়, একটা ব্যবসা প্রতিষ্ঠানে কিভাবে লেনদেন সংগঠিত হয়, যে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে। সব পৃথিবীতে যে কোনো মানুষের ক্ষেত্রে বা যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্তই একটা লোক বা একটা প্রতিষ্ঠান যা করে তাই ঘটনা, কিন্তু সকল ঘটনা লেনদেন নয়। লেনদেন হতে হলে কিছু প্রকৃতি বা বৈশিষ্ট্যের প্রয়োজন। যেমন লেনদেন হতে হলে দুটি পক্ষের প্রয়োজন, দুটি পক্ষ ছাড়া লেনদেন হবে না। লেনদেন হতে হলে সবসময় একটি টাকার অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। লেনদেন হতে হলে এটা হিসাব সমীকরণের উপর প্রভাব পড়বে। তো আমরা যে জিনিসটা মূলত যাব, যে সেই লেনদেন এর মাধ্যমে আমরা হিসাব সমীকরণ এর যে পক্ষ, সেই পক্ষ আমরা বিশ্লেষণ করব এবং বিশ্লেষণের মাধ্যমেই আমরা হিসাব বিজ্ঞানের সেই ডেবিট ক্রেডিট নির্ণয় বা বিভিন্ন প্রকার হিসাব সেটা আমরা বুঝতে পারব। তো এখন আমরা প্রথমেই যেটা যাব, যে হিসাব বিজ্ঞানের মূল যে সমীকরণ সেটা হচ্ছে A=L+E। তো এখানে এ দ্বারা কি বোঝায়? এ মানে অ্যাসেট, অ্যাসেটস, L এ লায়াবিলিটি, লায়াবিলিটিস, ই দ্বারা বোঝায় ইকুইটি,
ইকুইটি এটা দ্বারা বোঝায় সম্পদ, এটা দ্বারা বোঝায় দায়, এটা দ্বারা বোঝায় মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব। তো আমরা এই যে অ্যাসেট, সম্পদ, লায়াবিলিটিস, দায়, ইকুইটি, মালিকানা সত্ত্ব, এটা যে মূল সমীকরণ। এই মূল সমীকরণের মাধ্যমে আমরা প্রথমে পাঠ্য বইয়ের অনুশীলনের 5 নং সৃজনশীল দেখাবো। তাই এখানে আমরা জানি প্রথমে আমরা একটা ছক আঁকবো, তারিখ, এরপরে উদ্বৃত্ত, তারপরে আমরা দেব এ, উপরে দিই এ মানে সম্পদ। এখন আমরা এই যে 5 নং সৃজনশীল, পাঠ্য বইয়ের 5 নং সৃজনশীলে আমরা প্রথমে কি কি সম্পদ পাইতেছি, যেমন নগদ সম্পদ, নগদান হিসাব এবং আসবাবপত্র, মূলধন। তো আমরা এগুলো লিখবো যে একটা পাইছি নগদান, তারপর পেয়েছে আসবাবপত্র, এরপরে পেয়েছি আসবাবপত্রের পরে আমরা পেয়েছি ব্যাংক, এই যে ব্যাংক। তারপরে আমরা পেলাম ব্যাংকের পরে পেলাম আমরা প্রাপ্য বা দেনাদার, এগুলো। এরপরে ইকুয়াল টু এল মানে আমরা পাইছি দায়, আমরা দায় দেব। দায় হলো এখানে দায় আছে পাওনাদার বা প্রদেয়। এরপরে আমরা পেলাম ইকুয়াল টু এল প্লাস ই বলতে আমরা বুঝাই মালিকানা সত্ত্ব। হ্যাঁ, এখন আমরা এখানে গিয়ে সবটা একটু বড় করে দিই। এইভাবে আসবো আমরা। একে আমরা পাইতেছি মূলধন প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। আমাদের প্রথমে তারিখ 2017 জানুয়ারি 1 তারিখে। জানুয়ারি 1 তারিখে নগদ সম্পদ 1,20,000 টাকা। এই নগদ সম্পদ 1,20,000 টাকা। আসবাবপত্র আছে 70,000 টাকা। মোট মূলধন আছে 1,90,000 টাকা। এটা দেওয়ার পর আমরা উদ্বৃত্ত করব। উদ্বৃত্ত মানে প্রত্যেকটা মেয়াদে টাকাটা মেইন টাকা আবার নামাই দেব। 1,20,000, 70,000, এখানে কিছু নাই, 1,90,000 নামাই দেন। এরপরে আমরা একটা উদ্বৃত্ত লিখতে পারি এখানে এরপর জানুয়ারির আমরা আবার 1 তারিখে ব্যাংকে জমা দেওয়া হলো। ব্যাংকের ঘরে আমাদের টাকা হবে 50,000, ব্যাংকে 50,000 নগদে হবে। নগদ টাকার ঘর থেকে কমবে মাইনাস, ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিলে মাইনাস। এরপরে আমরা আসবো 1,20,000 থেকে গেল 70,000, 50,000, এরপরে 1,90,000। এই একটা উদ্বৃত্ত পেলাম আমরা আবার উদ্বৃত্ত। এরপরে আমরা পেলাম 4 তারিখে আমাদের ক্রয় হিসাব 45,000। তাই আমাদের ক্রয় করছি 45,000 টাকা। আমাদের গ্যাসে 20,000 টাকা, 20,000 টাকা গেল। ব্যাংক থেকে গেল 15,000 টাকা। আর প্রদেয় হিসেবে আসবে 10,000 টাকা। মোট ক্রয়তে হবে 45,000 টাকা মাইনাস হবে, 45,000 টাকা মাইনাস হয়ে গেল। এভাবে আমাদের হবে 45,000 টাকা মাইনাস হইলে আমাদের থাকবে 50,000,
এখানে এই পর্যন্ত কমছে, ব্যাংক থেকে কমছে 0,005, এখানে হচ্ছে 5 হচ্ছে কত, 5-এর হাতে 2 আবার 5 55, এখানে হলো 50, এরপরে 10, এখানে হচ্ছে 1,45,000, এভাবে আসবে আমাদের। এরপরে 6 তারিখে নগদান হিসাব, নগদ টাকা বাড়ছে 30,000, এরপরে ব্যাংক হিসেব বাড়ছে 25,000, তারপরে প্রাপ্য হিসেবে আসছে আমাদের 25,000। এরপরে এইটা উদ্ধৃত লিখতে হবে, উদ্ধৃত। এরপরে টোটাল বিক্রয় হয়েছে 80,000, টোটাল বিক্রয় হয়েছে আমাদের 80,000। এখন আমাদের আবার সব ক্যালকুলেশন করতে হবে। 80,000, তারপরে 5 0 5 7 8 0 এরপরে 50,000, এরপরে 25,000, এরপরে আছে 10,000, এরপরে আছে 0,005, আকাশে করতে হলে 8 5 12 2 2,25,000, এটা হচ্ছে উদ্বৃত্ত। এরপরে আছে আমাদের প্রদেয় হিসাব। 9 তারিখে প্রদেয় হিসেবে আছে 10,000 টাকা আমরা প্রদান করছি, নগদ গেছে, এখান থেকে 10,000 টাকা কমছে, দুটোটাই হ্রাস পাইছে। হ্রাস পাওয়ার ফলে এখান থেকে সব কমবে, আবার সেই উদ্বৃত্ত আসবে। এখানে আসবে 70,000, এখানে আসবে 80,000, এখানে আসবে 50,000, এখানে আসবে 25,000, এখানে কিছু থাকবে না, এখানে 2,25,000। এরপরে আমাদের 18 তারিখে হবে উত্তোলন এবং ব্যাংক। উত্তোলন করছে ব্যাংক থেকে, উত্তোলন তার মানে ব্যাংক থেকে কমবে, ব্যাংক থেকে আমাদের টাকা কমবে। কত টাকা কমবে ব্যাংক থেকে? ব্যাংক থেকে কমবে 8,000 টাকা। 8,000 এখান থেকেও কমবে, ব্যাংক থেকে 8,000 টাকা কমলে মালিকের সত্ত্ব কমবে 8,000 টাকা। এভাবে তো এই যে অঙ্কটা হবে 70,000, 80,000, তারপরে হবে এইটা হলো 42,000, এইটা হবে 25,000, এখানে কিছু থাকবে না, এখানে 0,0,0, আকাশে কত 7 হইলে 1,17, 2,17,000। এখন লাস্ট বিজ্ঞাপন 28 তারিখে হবে বিজ্ঞাপন। এখানে উদ্ধৃত দিতে হবে, এখানে উদ্ধৃত দিতে হবে বিজ্ঞাপন খরচ 8,000 টাকা নগদে পরিশোধ হয়েছে, এটা গেল, এবং এখান থেকে 8,000 টাকা কমলো, এই হইল। এখন আমাদের আসবে গিয়া এখানে 0,0,0,8 2 হয়ে 62,000, এখানে আসছে 80,000, এখানে আসছে 42,000, এখানে আসছে 25,000। এরপরে 0,0,0,8 আছে করতে হইলে এটাও কমছে, মালিকের 8 আছে 9 হইলে 0,2 2,09,000। এখন আমাদের এইটাও যোগ করতে হবে 2,09,000, এখানেও হবে 2,09,000 সমান, এখানেও হবে 2,09,000। তো এই থেকে আমাদের এই প্রমাণ করা, এবং এইটা হবে যখনই আমরা এই অঙ্ক করতে যাব তখন আমাদের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে লেনদেনের মাধ্যমে দুটি পক্ষ বিশ্লেষণ করা। হিসাব বিজ্ঞানে দুটি পক্ষ বিশ্লেষণ করতে না পারলে, যেমন দুটি পক্ষ ডেবিট ক্রেডিট পক্ষ বিশ্লেষণ না করলে হিসাব বিজ্ঞানের অঙ্ক কেউ বুঝতে পারবে না। অতএব হিসাব বিজ্ঞানের বেসিক যে জিনিস সেটা হইল এই লেনদেন বিশ্লেষণ করা, এবং লেনদেনের মাধ্যমে দুটি পক্ষ বের করা। দুটি পক্ষ বের করলে তার ভিতরে আমরা সমীকরণের মূল 2-3টি উপাদান এবং সম্পদ, দায়, মালিকের সত্ত্ব, এগুলো আমরা পাবো। এরপরে আমরা যে জিনিসটা পাবো সেটা হলো যে এই ইকুয়াল টু এল প্লাস ই আমরা আবার এই ইকুয়ালে বর্ধিত করতে পারবো। যেমন এ সমান এল প্লাস ই প্লাস সি প্লাস আর মাইনাস এক্স মাইনাস বি। এই বর্ধিত রূপটা
এই মালিকের সত্যটাকে আমরা আবার বর্ধিত করলে 4টা উপাদান পাই এবং এই 4টে উপাদানের ভিতরে আমরা সমস্ত পক্ষগুলো বিশ্লেষণ করে নিয়ে আসবো। আমরা এগুলো নিয়ে আসবো। এখন আমি যে জিনিসটা দেখাবো সেটা হলো যে আমরা আসলে কিভাবে সেই পক্ষগুলো বিশ্লেষণ করব। 1 নম্বর হলো যেমন আমাদের আছে সম্পদ হিসাব, 2 নম্বরে আছে আমাদের দায় হিসাব, 3 নম্বরে আছে আমাদের মালিকানা সত্ত্ব, 4 নম্বরে আছে আমাদের মূলধন হিসাব, 5 নম্বরে আছে আমাদের 5 নম্বরে আছে আমাদের মালিকানা সত্ত্ব, 5 নম্বরে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, মূলধন আয় হিসাব, এরপর আছে আমাদের ব্যয় হিসাব, সাথে আছে আমাদের আয় ব্যয় উত্তোলন হিসাব। এখান থেকে আমরা এগুলোকে এ দ্বারা প্রকাশ করব, এইটাকে আমরা এর দ্বারা প্রকাশ করব, এইটাকে আমরা ই দ্বারা প্রকাশ করব, এইটাকে আমরা ই দ্বারা প্রকাশ করব, এটাকে আমরা ই দ্বারা প্রকাশ করব, এটাকেও ই দ্বারা প্রকাশ করব, এটাকেও আমরা এগুলো সবই ই দ্বারা, শুধু 2টা আলাদা হবে। তো এখান থেকে আমরা মূল উপাদান পাবো। মূল উপাদান 5টি। 1 নম্বরে আসবে সম্পদ, 2 নম্বরে আসবে দায়, 3 নম্বরে আসবে মালিকানা সত্ত্ব, 4 নম্বরে আয়, 5 নম্বরে ব্যয়। মূল এই কয়টার উপর আমরা 2টি পক্ষ বিশ্লেষণ করব এবং এই 2টি পক্ষ বিশ্লেষণ করতে গেলে এই উপাদানগুলো আমরা প্রত্যেকটি লেনদেন থেকে, যেমন নগদ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করতে, এখানে একটা হচ্ছে নগদান হিসাব আর একটা হচ্ছে মূলধন হিসাব। এই নগদান হিসাব এইটা পড়ছে সম্পদে এর ভিতরে, আর মূলধনটা পড়ছে মালিকানা সত্ত্বের ভিতরে। এই মূলধন এবং এই মালিকানা সত্ত্ব এই 2টো উপাদান আসবে এবং প্রত্যেকটি লেনদেনের ভিতর থেকে এই 5টা উপাদানই আমরা পাবো। কোনোটার ভিতরে সম্পদ পাবো, কোনোটার ভিতরে মালিকানা সত্ত্ব, কোনোটার ভিতরে আয়, কোনোটার ভিতরে ব্যয়। এবং এই পক্ষগুলো আমরা যদি বিশ্লেষণ করা শিখতে পারি তবেই আমরা হিসাব বিজ্ঞানের মূল জিনিসটা বুঝতে পারবো এবং হিসাব বিজ্ঞানের বেসিক জিনিসটা আমরা ধরতে পারবো। সেই হিসাব বিজ্ঞানের জনক লুকা পেসিওলি, তিনি 1494 খ্রিস্টাব্দে ইটালির একজন ধর্মযাজক দার্শনিক সেই লুকা পেসিওলি, তিনি এই হিসাব বিজ্ঞানটা আবিষ্কার করে এবং দুতরফা দাখিলা পদ্ধতি, যেটা তার সেই বিখ্যাত গ্রন্থ সুমা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনালিটা নামে সেই গ্রন্থে এই দুতরফা বা ডাবল এন্ট্রি সেটা তিনি আবিষ্কার করেন। আজও সেই 2020-20-20-এও সেই একই তার ডেবিট ক্রেডিটের নিয়ম আজকে পর্যন্ত সেটা চলে আসছে। তো আমরা পরবর্তী ক্লাসে তোমাদের সেই পাঠ্য বইয়ের লেনদেনের অধ্যায়, এরপর হিসেবের অধ্যায়, তারপরে মূলধন মুনাফা জাতীয় এই অধ্যায়গুলো আমরা একে একে করব এবং তোমাদের সেই অনুশীলনী, তোমাদের সেই যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী আমরা আগাবো। আর তোমরা অনেকেই নবম শ্রেণী এবং অন্যান্য ক্লাসের সবাই এখন বর্তমানে একটু অ্যাসাইনমেন্ট নিয়ে সবাই ব্যস্ত। অ্যাসাইনমেন্ট নিয়ে আমরা কথা বলবো এবং তোমাদেরকে সেটা সম্পর্কে আমরা অনলাইন ক্লাসে ব্রিফ দিচ্ছি। সেইভাবে তোমরা সেই অনলাইন অ্যাসাইনমেন্টগুলো জমা দিবে এবং বাড়িতে বসে অ্যাসাইনমেন্ট তৈরি করবে। আবার হিসেব বিজ্ঞানের প্লাস ব্যবসা উদ্যোগ এই বিষয়গুলোর কোনো সমস্যা থাকলে সেগুলো আমার সাথে শেয়ার করবে। তো আজকের আমি তোমাদের এ পর্যন্তই শেষ করছি আজকের পাঠদান। পরবর্তীতে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।